অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথায় অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, যেহেতু তিনি পদে আছেন বলে আপনারা আলোচনা করছেন, নাহলে এরকম কথা যিনি বলেন তার কথা আপনারা আলোচনা করতেন। তো 14 বছরে সিপিএম এর আমলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করতে কে তাকে মানা করেছে? আমি যা খবর পাচ্ছি যে যখন ওই মামলা টামলাগুলো করেছে, তখনও পার্টির থেকে যাদের কাছ থেকে একবার টাকা নিয়েছে, আবার দ্বিতীয়বার তাদের কাছ থেকে টাকা নিয়েছে, আবার তৃতীয়বার এখন তাদের কাছে টাকা নেওয়া হবে কিনা জানি না। সেই জন্য শিক্ষামন্ত্রী তো হাজতে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর হাজতে যাওয়া উচিত। মাতাল তুমি জেনে রেখো, দেওয়াল লিখন পড়তে শেখো। তো তার দলের লোকেরা তাকে বলছেন এই জিনিস, অন্য দলের লোকেদের তো বলার দরকারই নাই। সামনে রেখেছি জেলায় জেলায় বিক্ষোভ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের। স্যার, আমরা কার্যত যেমনটা দেখতে পেয়েছিলাম যে চাল থেকে কাকর কোনোভাবেই আলাদা করা যায়নি। ঠিক তারপরে আজকে ছিল সুপার নিউমেরিক পোস্ট এর শুনানি। সেই শুনানিতে আমরা একেবারেই যেটা জানলাম যে হাইকোর্টের রায় আর বহাল থাকলো না এই বিষয়ে। সিবিআই তদন্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট থেকে। কি বলবেন আপনি সে বিষয়ে? যাদের চাকরি বাতিল হয়েছে সেই ক্ষেত্রে হাইকোর্ট যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেটাই বহাল রেখেছে। আর সুপারনিউমেরিক পোস্ট ক্লিয়ার করতে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, আপনিও বলছিলেন যে মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা রাজ্যপালকে দেওয়া হয়েছিল, রাজ্যপালও সেটাতে সম্মতি জানিয়েছেন এবং মন্ত্রিসভা এটা বলেছে যে এভাবে যাদের চাকরি দেওয়া হবে তাদের চাকরি থাকবে কিনা সেটা কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে আর নতুন করে হস্তক্ষেপ করা দরকার নেই বা কোনো এজেন্সি দিয়ে তদন্ত করার দরকার নেই। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 26,000 যারা শিক্ষক নিয়োজিত হয়েছিলেন তাদের চাকরিটা প্রথমে হাইকোর্টের অর্ডারে এবং হাইকোর্টের সে অর্ডারকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, মানে বাতিল হয়েছে। এবং যাদেরকে দোষী পাওয়া গিয়েছে তাদেরকে বেতনও ফেরত দিতে বলা হয়েছে এবং তারা আর এই চাকরিতে অংশ নিতে পারবেন না সেটাও বলা হয়েছে। অতএব যথেষ্ট কড়া পদক্ষেপ আগে হয়েছে এবং তারপরে এখানে বলছেন যে আর তদন্তের প্রয়োজন নেই। কিন্তু স্যার, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগের বৈঠকেও বেশ জেলে যাওয়ার প্রসঙ্গ টেনে বলেছিলেন যে ক্যাচ মি ইফ ইউ ক্যান। এই গতকাল যে বৈঠক হলো সেই বৈঠকেও মুখ্যমন্ত্রী একেবারে হুঁশিয়ারি দিলেন যে জেলে যেতে হলে যাব, আই ডোন্ট কেয়ার। কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রী তো সেই কোথাও না কোথাও গিয়ে সুপার নিউমেরিক পোস্ট থেকে বেঁচেই গেলেন। না, সুপার নিউমেরিক পোস্ট থেকে বেঁচেছেন, কিন্তু যে চাকরি বাতিলের যে কলঙ্ক সেখান থেকে তো বাঁচেন নেই। তাহলে উনি জেলে যাওয়ার ভয় পাচ্ছেন? দেখুন, জেলে একটা মানুষ কখন যায়? অপরাধ করার পর তার অপরাধের তদন্ত হয়, তিনি দোষী প্রমাণিত হলে তখন জেলে যায়। তো তার অপরাধের তো তদন্তই হচ্ছে না, তো জেলে উনি যাবেন কি করে? যারা তদন্ত করবেন তারা তো তদন্ত করলে তিনি দোষী সাব্যস্ত হবেন কিনা সেটা বোঝা যাবে। তো সেই তদন্ত তো এখনো হয়নি। কিন্তু উনি বারংবার জেলে যাওয়ার প্রসঙ্গ টেনে আনছেন কেন? প্রশ্ন যেগুলো তো থেকেই যাচ্ছে। নিয়োগ দুর্নীতিতে তার নেতৃত্বে যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য, অন্ততপক্ষে কম যোগ্য প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে শয়ে শয়ে চাকরি বিক্রি করা হয়েছে, এটা যে তিনি অপরাধ করেছেন এটা তো তার মনে আছে। অতএব আগে থেকে সাফাই দিয়ে রাখছেন যে আমি জেলে যেতে ভয় পাই না। তিনি তো বলছেন যে আমি জেনে বুঝে কারোর চাকরি খাইনি, কাজ করতে গেলে এক দুটো ভুল হয়। সিবিআই যেসব তালিকাগুলো হাইকোর্টে দিয়েছিল, সুপ্রিম কোর্টের কাছেও ছিল, এক দুটো হলে কোনো লোক হয়তো কিছু বলতো না এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউ বাতিল করতো না। এবং সেখানে যে মন্তব্য করা হয়েছে যে বহুলভাবে এরকম দুর্নীতি হয়েছে এবং তার ফলেই তারা প্যানেলটা বাতিল করেছে। অতএব উনি মুখে উনি তো যে কথা ঠিক নয় সে কথা সবসময় বলেন, যে কথা সত্য নয় সে কথাও বলেন।
অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথায় অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, যেহেতু তিনি পদে আছেন বলে আপনারা আলোচনা করছেন, নাহলে এরকম কথা যিনি বলেন তার কথা আপনারা আলোচনা করতেন না। কিন্তু তো তিনি এখনো আগের বৈঠকে আমরা দেখেছিলাম তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একবার সরাসরি নিশানা করেছিলেন। এই বৈঠকে তিনি ঠিক একই কাজ করলেন, তিনি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেটেড করে দেওয়া উচিত। আপনারও কি একই মত? একদমই না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন অ্যাডভোকেট। কোনো মক্কেল যদি ওনাকে আইন করতে বলেন এবং সে মক্কেলের মামলা তিনি যদি ভালোভাবে করেন, সেটা তো একজন অ্যাডভোকেট দোষ নয়। যদি দেখা যায় যে তিনি নীতিবিরুদ্ধ কাজ করছেন, কোনো অপরাধ করছেন, তখন তার বিরুদ্ধে বলা যেতে পারে। তো তিনি মক্কেলের হয়ে মামলা করলে তাকে আইসোলেট করতে চাইছেন, মানে এতে মমতা ব্যানার্জির অসুবিধা হচ্ছে। তিনি বহু কোটি টাকা এই নিয়োগ দুর্নীতি থেকে তুলেছেন, এগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, তাই জন্য বিকাশ ভট্টাচার্যের উপর এত রাগ। আইনজীবীদের লজ্জা করে না এতগুলো লোকের চাকরি গেল? তিনি তো প্রশ্ন তুললেন। কেউ যদি টাকা দিয়ে চাকরি কেনে, মাননীয়া কি মনে করেন যে তাদের চাকরি থাকা উচিত? যদি মনে করেন তাহলে কিছু বলার নেই। আর যারা অন্যায়ভাবে চাকরি করেছে তাদের চাকরিতে বাতিল হওয়া উচিত। তো তার জন্য কেউ যদি আইনি মামলা করে, তো তাকে তো ধন্যবাদ জানানো উচিত। তিনি যদি নিজে এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে তার খারাপ লাগছে কেন? এই মামলাটা যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে, তো তিনি নিজে থেকে দেখাচ্ছেন যে তিনি এর সঙ্গে যুক্ত। তার খারাপ লাগছে যোগ্যদেরও চাকরি চলে গেছে সেই জন্য তিনি বলেছেন। তো কে মানা করেছিল তাকে বা এসএসসি কে যে হাইকোর্টে আপনারা জানান কে বৈধভাবে নিয়োগ হয়েছে, কে অবৈধভাবে নিয়োগ হয়েছে? সেটা কেন বলেননি? যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তার বাইরেও তো অনেক এমন লোক আছেন যার জন্য প্যানেলটা বাতিল হয়েছে, যে তারা বৈধভাবে চাকরি পাননি। কিন্তু যেহেতু তাদেরকে আলাদা করার তথ্য রাজ্য সরকার দেয়নি, রাজ্য সরকারের কোনো সংগঠন দেয়নি, সেই জন্য চাকরিটা বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টও তো যোগ্য অযোগ্য আলাদা করেন। আলাদা করবে কি করে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট তো নিয়োগ করেনি, নিয়োগের সুপারিশ করছে এসএসসি, তারপরে যারা অ্যাপয়েন্টিং অথরিটি তারা নিয়োগ করেছে। তো এসএসসি বলতে পারবে যে কার সাদা খাতা দিয়ে তারা চাকরি দিয়েছে, কার র্যাঙ্ক জাম করে তারা চাকরি দিয়েছে, কার নম্বর কমিয়ে বাড়িয়ে তারা চাকরি দিয়েছে, সেটা এসএসসি বলতো। সুপ্রিম কোর্ট কি বলবে? সুপ্রিম কোর্টের জজ সাহেবরা তো এ কাজ করেননি। অতএব বলা উচিত ছিল এসএসসির, বলা উচিত ছিল রাজ্য সরকারের, তারা বলেননি। না বলার কারণ হচ্ছে, যদি ধরো সিবিআই যাদের চিহ্নিত করেছে তার বাইরে যতজনের কথাই তারা বলতেন যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা তো গিয়ে ওদেরকে চেপে ধরতো যে আমাদের টাকাটা ফেরত দাও, টাকা নিয়ে চাকরি নিয়েছো তুমিই বলছো, তাহলে আমাদের টাকাটা ফেরত দাও। তো আপনারা তো কুন্তল ঘোষের কথা জানেন যে আমি তো 10% রাখতাম, 90% পাঠিয়ে দিতাম। তো যারা 90% পেয়েছে তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য তারা বলেননি যে তারা বৈধভাবে নিযুক্ত হয়েছে, এবং তার জন্য যারা বৈধভাবে নিযুক্ত হয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে। এর জন্য তো সম্পূর্ণ দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কিন্তু একবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। দেখুন, উনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন না ছারপোকার মতো লড়াই করবেন সেটা ওনার ব্যাপার। তবে যারা রয়্যাল বেঙ্গল টাইগার হন তাদেরকে মুখ ফুটে বলতে হয় না যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, অন্যরা জানেন। আসলে তিনি ভয় পাচ্ছেন। সেই দেখুন, তিনি অপরাধ করেছেন এটা তো মনে মনে খুব ভালো করে জানেন, এবং এই অপরাধের যদি তদন্ত হয় তাহলে তার সাজা হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য এত লম্ফঝম্প করছেন। তদন্তটা করে তাকে যদি সাজাটা দিয়ে দেওয়া হয় তখন লম্ফঝম্প সব বন্ধ হয়ে যাবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে এই মামলা করলে, এই মামলা লড়লে, সিপিএম আমলেও তো এমন অনেক হয়েছে, তিনি তো কিছু বলেননি। সিপিএম ক্ষমতা থেকে কত সালে গিয়েছে? 2011 সালে। এটা কত সাল? 25। তো 25 থেকে 11 বাদ দিলে ক বছর হয় বলেন? 14 বছর। তো 14 বছরে সিপিএম এর আমলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করতে কে তাকে মানা করেছে? 2022 থেকেই নোংরা খেলা চালু হয়েছে যাত্রাপালার মাধ্যমে। 22 কেন, আপনি 2000
আগে থেকে যেগুলো বাম আমলে আছে সেগুলো যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আপনি সাজার ব্যবস্থা করুন না, কে মানা করেছে? পুলিশ তো আপনার অধীনে, পুলিশকে দিয়ে তদন্ত করান, কোর্টে তাদের সাজার ব্যবস্থা করান, কেউ তো মানা করেনি। আপনি শুধু মুখে নিজের অপরাধ ঢাকার জন্য অন্যের অপরাধ দেখাচ্ছেন। অন্যরা যদি অপরাধ করছে তাদের সাজার ব্যবস্থা করুন, করছেন না কেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে ভলেন্টিয়ার টিচার একটা পদ আপাততর জন্য করতে, যেহেতু গভর্নমেন্ট থেকে কোনো লেটার পায়নি তার, এটাই কি তার রয়্যাল বেঙ্গল টাইগারের মতন লড়াই? এটা তো আমি বলছি এটা ছাড় পোকার মতো কথা, এটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কথা না। কারণ রয়্যাল বেঙ্গল যদি টাইগারের মতো কথা হয় তাহলে কোর্ট যেরকম অর্ডার দিয়েছে সেরকম তাদের চাকরি পাওয়ার ব্যবস্থাটা করে দিক যত কম তাড়াতাড়ি সময়ের মধ্যে। এসএসসি কে বলে তাদের কাছ থেকে দরখাস্ত নিয়ে পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে তাদেরকে চাকরি দিয়ে দিলে কোনো কারো কিছু বলার থাকবে না। তো এখন তিনি দেখছেন যে এতে কতটুকু রাজনৈতিক ফায়দা তোলা যায়, এবং যারা আছে একবার যারা টাকা দিয়েছে, আমি যা খবর পাচ্ছি যে যখন ওই মামলা টামলাগুলো করেছে তখনও পার্টির থেকে যাদের কাছ থেকে একবার টাকা নিয়েছে আবার দ্বিতীয়বার তাদের কাছ থেকে টাকা নিয়েছে, আবার তৃতীয়বার এখন তাদের কাছে টাকা নেওয়া হবে কিনা জানি না। ওই যে সিবিআই চার্জশিটে যে অডিও ক্লিপ জমা দেওয়া হয়েছে সেখানে তো কারা কত টাকা চাইছেন, না দিলে তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে, নাহলে দূরে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে, পুলিশ দিয়ে ধরে দেওয়া হবে, সেসব কথা তো শুনেছেন। তো সেই কারবার তো চলছে এবং এখনো চলবে। ফিরাদ হাকিমও তো বলেছে বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়া দরকার। সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু যিনি বলছেন তিনি কি নিরপেক্ষ? তিনি কি সঠিক কথা বলেন? তিনি নিরপেক্ষ না কেন? তিনি যদি নিরপেক্ষ হন, আমি কোনো একটা ধর্ম নিয়ে জন্মেছি, এতে আমার কোনো হাত ছিল না? আপনি একটা ধর্ম নিয়ে জন্মেছেন, তাতে আপনার কোনো হাত ছিল না? কোনো ব্যক্তি যদি বলেন যে আপনি যে ধর্ম নিয়ে জন্মেছেন সেটা দুর্ভাগ্য, অভিশাপ, আমার ধর্মে আমাকে আনতে হবে, তাহলে সেটা নাই হবে, সে লোককে নিরপেক্ষ বলা যায়? সে লোককে সেকুলার বলা যায়? আমাদের দেশে আইন কানুন ঠিকমতো দেখা হয় না, আর মুখ্যমন্ত্রী এরকম আছেন যিনি এইসব বলান, না হলে তার সংবিধানের নামে শপথ নিয়ে পদে বসে থাকার কোনো অধিকার আছে? কিন্তু অন্যদিকে যে কল্যাণ ব্যানার্জি রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলা লড়লো, সেই কল্যাণ ব্যানার্জি বলেছে যে তৃণমূল নাকি 2 নম্বরই করেন। যদি করেন না তাহলে তিনি মামলাটা তৃণমূলকে জেতাতে পারলেন না কেন? দেখুন কল্যাণ ব্যানার্জি কিরকম ভালো আইনজীবী আপনারা সকলেই জানেন। তিনি একটা শাসক দলের নেতা, কোর্টে চেঁচামেচি করেন, আমি তাকে যে মামলা করতে দেখেছি আইনের কথা তিনি খুবই কমই বলেন, জজ সাহেবরা যদি তার কথা শোনেন একটা দলের নেতা বলে, তার যতটুকু পরিচিতি আছে সেই জন্য, এবং সেই ব্যাপারে তার দলের লোকেরা কি বলেছে আপনারা শোনেননি? এরকম কথা, ঠিক কথাগুলোর এক্সাক্ট আমি বলছি কিনা আপনি বলবেন। মাতাল তুমি জেনে রেখো, দেওয়াল লিখন পড়তে শেখো। তো তার দলের লোকেরা তাকে বলছেন এই জিনিস, অন্য দলের লোকেদের তো বলার দরকারই নাই। তো তার দলের লোকেরা তাকে যখন এরকম কথা বলেন তখন তার অন্যদের বিরুদ্ধে বলতে যাওয়ার আগে একবার ভাবা উচিত। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসএসসি নাকি একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান। তাহলে সেই জায়গায় এসএসসি যদি একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হয়, তাহলে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে কেন নিয়োগ দুর্নীতির মামলা? এসএসসিতে যারা নিযুক্ত হন তাদের কে নিযুক্ত করেন? সিলেকশনটা কে করেন? সেটা মুখ্যমন্ত্রী করেন, শিক্ষামন্ত্রী করেন, এবং শিক্ষামন্ত্রীর কথাতে তারা কাজ করেন। সেই জন্য শিক্ষামন্ত্রী তো হাজতে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর হাজতে যাওয়া উচিত। পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন সংবিধান অনুসারে তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারেন না। আর এই যে এক্ষুনি আপনি বললেন যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা বেআইনিভাবে চাকরি পাইছে তাদের চাকরি রাখার জন্য প্রচেষ্টা, মুখ্যমন্ত্রী যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন তিনি চেষ্টা কেন করবেন? যদি তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন, যদি যুক্ত না থাকবেন তাহলে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন তিনি কেন বলবেন না? যদি বলে দেন তাহলে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের চাকরিটা যাবে, বৈধদের চাকরি বেঁচে যাবে, তখন তারা এসে টাকাটা আমাকে ফেরত দাও বলবে। সেইটা
যাতে তারা না করতে পারে, তার জন্য বলেন যারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন, যারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের চাকরিটা বাতিল হয়েছে, এই জন্য দায়ী পুরোপুরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেছেন কোনো যোগ্য ছেলেমেয়ের চাকরি যাবে না। একসঙ্গে দুটো কথা কি করে ঠিক হয়? এসএসসি অটোনোমাস বডি, তাহলে এসএসসি কাকে চাকরিতে নিযুক্ত করবেন না করবেন তাতে তো মমতা ব্যানার্জির কিছু বলা থাকতে পারেন না। তাহলে উনি কি করে বলেন যে চাকরি যাবে না? কি করে বলেন? দুটো কথা তো একসঙ্গে ঠিক হতে পারে না। উনি যদি বলতে পারেন যে এসএসসি তাদেরকে চাকরি দেবেন, তাহলে উনি যাকে বলবেন তাকে এসএসসি চাকরি দেবে। তা যদি হয় তাহলে এসএসসি অটোনোমাস বডি, অটোনমি নিয়ে কাজ করে, এটা ঠিক নয়। এসএসসি তল্পিবাহক সংগঠন, তার কথা শুনে কাজ করে। কোনটা ঠিক সেটা ওনাকে জিজ্ঞেস করুন। 1 লাখ চাকরির ভ্যাকেন্সি আছে এই মামলার জন্য। চাকরির ভ্যাকান্সি আছে, রাজ্য সরকারের আছে, এটা মুখ্যমন্ত্রীর কোনো পৈতৃক সম্পত্তি নয়। উনি রাজ্য সরকারের একটা পদে আছে এবং সে পদে থাকার জন্যে তার কোনো করার অধিকার আছে, উনি করুন। কিন্তু এগুলো রাজ্য সরকারের চাকরি, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়।